প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে দশম শ্রেণীর ইংরেজি লেসন 5 নিয়ে আজকে হাজির হয়েছি। ইতিপূর্বে তোমাদের কিন্তু আগের যে লেসনগুলো আছে, লেসন 1, 2, 3, 4, এগুলো কিন্তু অলরেডি আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি। তোমাদের প্রচণ্ড অনুরোধকে মান্যতা দিয়েই আজকে আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই গল্পের লেখক হচ্ছেন লুসি মড মন্টগোমেরি, যিনি একজন কানাডীয় লেখক। তো তার সম্পর্কে প্রথমে একটু জেনে নেব এবং তারপর সম্পূর্ণ গল্প, যেটা 3টে ইউনিটে ভাগ করা আছে, সেটাকে আমরা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটা একটা ভিডিওর মধ্যেই শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, তো দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক সম্পর্কে আমরা একটু জানবো। এখানে লেখক বলতে যেহেতু লুসি মাড মন্টগোমেরি, অর্থাৎ তিনি লেখিকা এখানে, তো সেই মহিলা লেখিকা সম্পর্কে আমরা জানবো এবং তার যে পাঠ্যাংশ, তিনি যেটা লিখেছেন, আরও কিছু কিছু তার সৃষ্টি, সেগুলো সম্পর্কেও আমরা একটু জেনে নেব। অর্থাৎ লেখিকা সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমত, লুসি মাড মন্টগোমেরি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with অ্যানে অফ গ্রিন গেবলস। অর্থাৎ লুসি মাড মন্টগোমেরি ছিলেন একজন কানাডীয় লেখিকা। তিনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1942 অবধি তিনি কিন্তু বেঁচে ছিলেন। এখানে আমরা এটা মানে করতে পারছি। তার সবচেয়ে পরিচিত যে উপন্যাসগুলি ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যানে অফ গ্রিন গ্যাবলস, যেটা দিয়ে তিনি পরিচিত হয়েছিলেন। এছাড়াও শি রোট নিউমেরাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। এছাড়াও তিনি প্রচুর অসংখ্য উপন্যাস, কবিতা, এগুলো কিন্তু তিনি লিখেছেন, ছোট গল্প তিনি লিখেছেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। অর্থাৎ তিনি কিন্তু 1935 সালে কি করেছিলেন, ব্রিটিশ রাজত্বকাল যখন চলছিল, 1947 অবধি ছিল ব্রিটিশরা আমাদের এখানে, তারপর আমরা স্বাধীন হই। তো তার আগে 1935 সালে তিনি কিন্তু ব্রিটিশ রাজত্বকাল যখন চলছে, 1935-এ তিনি অফিসারের পদ অলঙ্কৃত করেছিলেন। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট reunited with their long lost relatives। এই ছোট গল্পটা কি সম্পর্কে আছে? এই ছোট গল্পটা একটা ভাই এবং বোনকে নিয়ে রয়েছে, যারা তার বাবার সঙ্গে একটা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করত। আইসোলেটেড আইল্যান্ড মানে বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে তারা বাবার সঙ্গে বসবাস করত। থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, অর্থাৎ প্রচুর ঘটনা পরম্পরা ক্রম অনুসারে, ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গেট রিউনাইটেড, অর্থাৎ তারা কিন্তু তাদের পুরনো যে আত্মীয় স্বজন, তাদের সঙ্গে তারা একত্রিত হতে পেরেছিল, ফিরে পেয়েছিল। উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, অর্থাৎ বহুদিন ধরে যাদেরকে তারা হারিয়ে ফেলেছিলেন, তাদের সঙ্গে তারা পুনর্মিলিত হয়েছিল। ইটস এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্যাট ভ্যালু অফ রিলেশনশিপস। অর্থাৎ এটা একটা মর্মস্পর্শী গল্প, যেটা কি করছে, আমাদের মানুষের জীবনে মূল্যবোধের ওপর কিন্তু আলো ফেলে, মূল্যবোধ সম্পর্কে, মূল্যবোধের প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদেরকে বোঝায়। ভ্যালু সবারই একটা মূল্যবোধ থাকা উচিত, সেই ভ্যালুজের ওপর কিন্তু গল্পটা আমাদের লিখেছেন এই লুসি ম্যাড মন্টগোমেরি, কানাডীয় মহিলা লেখিকা। তো যাই হোক, তার সম্পর্কে জেনে নিলাম। এইবার আমরা চলে যাব ইউনিট 1-এ। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স অর্থাৎ অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি অর্থাৎ সেখানে কেউ ছিল না, ফর আস টু প্লে অর্থাৎ আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না, উইথ অন দ্য বিগ হাফ মুন অর্থাৎ বিগ হাফ মুনে আমাদের জন্য, আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। মোস্ট অফ ইচ আদার গুরুত্বপূর্ণ শব্দ এখানে দেখে নাও। অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র পরস্পরের মধ্যেই সুযোগটার পুরোপুরি সদ্ব্যবহার করতাম, পরস্পরের মধ্যেই যতটুকু সুযোগ ছিল খেলাধুলা করার, মোস্ট অফ ইচ আদার, তো সেইটুকুই কিন্তু আমরা ব্যবহার করতাম, সদ্ব্যবহার করেছিলাম।
এখানে যেহেতু ডিড আছে তার মানে এটা পাস্ট টেন্সের কথা, সব ঘটনাগুলো আগে হয়ে গেছে, তাই পাস্ট টেন্সে গল্পটা বলা হচ্ছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, অর্থাৎ আমরা কোথায় থাকতাম, আমরা বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতাম বা করি। উই আর ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, অর্থাৎ আমরা কারা, হেয়ার উই রেফার্স ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিঙ্ক। এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, লেখিকা নিজেকে বুঝিয়েছেন কিন্তু, অর্থাৎ লুসি মাড মন্টগোমেরি। তো দেখো এখানে আমরা বলতে কারা কারা থাকতাম, ফাদার মানে তার বাবার কথা বলছেন লেখিকা, ক্লডির কথা বলছেন, আন্ট এস্থার অর্থাৎ পিসি এস্থারের কথা বলছেন অর্থাৎ তার বাবার বোন, এবং মিমি অ্যান্ড ডিক, এই টোটাল ছজনের কথা কিন্তু বলা হচ্ছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই, অর্থাৎ কি বলছে, থাকার কথা ছিল শুধু বাবা, ক্লডি আর আমার। ইউজ টু বি বলতে থাকার কথা, ইউজ টু বি অর্থাৎ থাকার কথা ছিল বাবা, ক্লডি ও আমার। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, অর্থাৎ কি বলছে যে থাকার কথা আমাদের তিনজনের ছিল, বাবা, ক্লডি আর আমার, কিন্তু ঘুড়িটির কারণে আমরা আরো কয়েকজন এখানে একত্রিত হয়েছিলাম, ঘুড়িটির কারণে। তো সেই ঘুড়িটাকে নিয়েই তো এখানে গল্প। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, বলছে সেই ব্যাপারটা সম্পর্কেই তো আমি তোমাদের বলতে চাই। আমিটাকে লেখিকা লুসি মাড মন্টগোমেরি। এবার চলে যাব পরের প্যারাতে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ লেখিকার বাবা হলেন বিগ হাফ মুনের সমুদ্রের একজন রক্ষাকারী চাকরি তিনি নিয়েছেন। লাইট হাউসে তিনি কি করেন, সমুদ্রের নাবিকদের তিনি বিপদ সংকেত দেওয়ার জন্য বাতিঘরে চাকরি করেন, বাতিঘর থেকে সমুদ্রের নাবিকদেরকে সতর্ক করে থাকেন, বিপদের সংকেত জানান, সেই বাতিস্তম্ভে তিনি কাজ করেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ লেখিকার বয়স কত, 11 বছর। ক্লডি ইজ 12, ক্লডির কত বছর বয়স, ক্লডির বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, হোয়েন মানে যখন, দ্য হারবার অর্থাৎ পোতাশ্রয়টি, ইজ ফ্রোজেন ওভার অর্থাৎ জমাট বেঁধে যেত, কিসে, বরফে। হারবার বলতে বন্দরও বলতে পারো, যখন বন্দরটা শীতকালে বরফে একদম জমে যেত, ঢেকে যেত। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তখন আমরা সবাই মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডে ফিরে যেতাম। তাহলে কখন ওই বরফে ঢেকে যেত হারবারটা, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, তখন তোমাদের বলতে হবে যে ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, দ্যাটস ওয়াই উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। নেক্সট দেখো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, বলছে যখনই বসন্ত আবার চলে আসতো আমরা আবার জলপথে পাল তুলে ফিরে যেতাম আমাদের সেই পুরনো দ্বীপে, অর্থাৎ যেখানে বাবা চাকরি করতেন, সেই লাইট হাউসে, বাতিঘরে, বাতিস্তম্ভে, যেখানে তিনি বিপদ সংকেত দিতেন নাবিকদের, সেখানে ফিরে যেতাম আমরা। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ এখানে বলছে অদ্ভুত ব্যাপার হলো যে আমরা যখন ফিরে আসার সময় হতো আমাদের লোকেরা সর্বদাই আমাদের জন্য করুণা প্রকাশ করত। পিটেড মানে কি, করুণা প্রকাশ করতো যখন আমরা ফিরে আসতাম কোথায়, সেই লাইট হাউসের সেই জনশূন্য দ্বীপে। দে সেইড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা কি বলতো যে আমরা সেখানে গিয়ে কি নিশ্চয়ই নিঃসঙ্গ বোধ করব, সেই জন্যই তারা বলতো, তারা দুঃখ প্রকাশ করত। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, অর্থাৎ আমাদের জন্য সেখানে কেউ থাকবে না, আমাদের খেলার আর কেউ সাথী আমরা পাবো না সেখানে। কাদের জন্য বলা হচ্ছে, আমি আর ক্লডি, এই দুজনের জন্য তারা চিন্তা করতো। অফকোর্স ক্লডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, বলছে অবশ্যই, অফকোর্স বলতে অবশ্যই, আমরা দুজন কি করতাম, আমরা দুজন চাইতাম যে আমাদের খেলার জন্য যেন কেউ থাকুক, আমরা খেলার সাথী হিসেবে কাউকে চাইতাম।
It is hard to run pirate caves and things like that with only two. পাইরেট কেভস খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখে নাও। মাত্র দুজনের পক্ষে পাইরেট কেভস বলতে জলদস্যুদের গুহা বা অ্যান্ড থিংস লাইক দ্যাট বা ওই রকমই কিছু একটা ঘুরে পরিক্রমণ করা, চারিদিকে ঘুরে বেড়ানো কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, কষ্টকর ব্যাপার ছিল। কারা দুজন ঘুরে বেড়াতো পাইরেট কেভসের পাশ দিয়ে? ক্লডি অ্যান্ড আই, অর্থাৎ লুসি মাড মন্টগোমেরি, এই দুজনে মিলে কিন্তু ওইখানে এইভাবে খেলা করতো। কারণ সেখানে আর কেউ ছিল না, সেটা ছিল একটা আইল্যান্ড, সেখানে তারা লোনসাম অবস্থায় থাকতো, তাই তারা এইভাবে বিভিন্ন জলদস্যুদের গুহা বা ওই সমস্ত কিছুর আশপাশ দিয়ে ঘুরে সময় কাটাতো। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু উই ইউজ টু অর্থাৎ আমরা শীতকালে যখন মূল ভূখণ্ডে শিশুদের সঙ্গে খেলা করতাম তখন আমরা বেশি করে ঝগড়াঝাটি করে নিতাম, কারণ আমরা জানতাম পরবর্তীতে আমাদের কিন্তু আর সেই রকম সঙ্গী সাথী পাবো না যখন আমরা শীতকালে এরপর আবার ফিরে আসব কোথায়? আইল্যান্ডে, বাবা যেখানে চাকরি করেন। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই ব্যাপারটা হয়তো ঠিক এরকমই ছিল যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না। ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেল, তাই আমরা কিন্তু কখনোই ঝগড়া করতাম না। বিগ হাফ মুনে এসে আমরা কখনোই আর ঝগড়া করতাম না, কারণ সেই শীতকালে আমরা কিন্তু মেইনল্যান্ডে থাকাকালীন অন্যান্য শিশুদের সঙ্গে প্রচুর ঝগড়া করে আসতাম। সেই জন্য আমরা সেইখানে যখন নির্জন দ্বীপে আমরা বিগ হাফ মুনে আবার চলে যেতাম শীতকালের পরে, যখন বসন্তকাল আসতো তখন কিন্তু সেখানে গিয়ে আমরা আর ঝগড়া করতাম না, কারণ আমাদের ঝগড়ার ঝুলি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, আগে আমরা প্রচুর ঝগড়া করে নিয়েছি। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে দেখো, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। সত্যি কথা বলতে কি যে বাবার মনে হয় আপন বলতে আর কেউ ছিল না আমরা ছাড়া, আর তার কোনো আত্মীয় স্বজন সেইভাবে ছিল না। রিলেশনস মানে কি? রিলেশনস মানে সেই রকম আত্মীয়জন, কারোর সঙ্গে সেইভাবে সম্পর্ক ছিল না। দিস ইউজ টু বি পাজল ক্লডি অ্যান্ড মি, এটা কিন্তু ক্লডি এবং আমাকে হতবুদ্ধি করে দিত, বিস্মিত করত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, বলছে মূল ভূখণ্ডে প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু কি ছিল? রিলেশনস ছিল, সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল। হোয়াই হ্যাড নট উই, কিন্তু আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন আইল্যান্ড, অর্থাৎ আমরা কি দ্বীপে বসবাস করি বলেই আমাদের সেই রকম কোনো আত্মীয় নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল, বলছে আমরা চিন্তা করতাম যে যদি আমাদের কোনো কাকা থাকতো বা অ্যান্ড আন্ট বা কোনো পিসি থাকতো, সাম কাজিনস বা খুড়তুতো ভাই বোন যদি থাকতো বা পিস্তুতো ভাই বোন থাকতো, কাজিন বলতে পিস্তুতো ভাই বোন যদি থাকতো তাহলে কতই না আনন্দ হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার এই ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। কিন্তু বাবাকে জিজ্ঞেস করার পর বাবাকে এতটাই সরোফুল দেখিয়েছিল, অর্থাৎ বিষণ্ণ দেখিয়েছিল, যে আমরা ভাবলাম যে এই প্রশ্নটা না করলেই হয়তো বাবাকে ভালো করতাম। হি সেইড, বাবা উত্তর বলেছিল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, অর্থাৎ এইগুলো সবই তার ত্রুটি, তার জন্যই এরকম, তার কোনো সেই রকম আত্মীয় স্বজন সম্পর্কের কারোর সঙ্গে তার আর এখন সম্পর্ক নেই। ক্লডি অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লডি এবং আমি কিন্তু বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চাইলেন এর মাধ্যমে। এখানে দেখো ওয়ার্ডনেস দেওয়া রয়েছে লাইট হাউস। তো লাইট হাউস বলতে কি বোঝায়? এ টাওয়ার কন্টেনিং এ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট, অর্থাৎ উপকূল দিয়ে যখন, সমুদ্র উপকূল দিয়ে যখন বিভিন্ন জাহাজগুলো যায়, তো সেইখানে লাইট হাউস থেকে এমন একটা জায়গা, একটা টাওয়ার বা উঁচু জায়গা, যেখান থেকে কি একটা উঁচু বিমের মতন অংশ থাকে, অর্থাৎ তোমরা এরকমভাবে দেখে নিতে পারো, সেই অংশ থেকে লাইট দিয়ে সব নাবিকদেরকে গাইড দেওয়া হয়ে থাকে লাইট হাউস থেকে। তোমরা কিন্তু আগের পাতায় একটু আগে একটা ছবিও দেখেছো, এই যে এখান থেকে কিন্তু আলো ফেলে সমুদ্রে যারা জাহাজ চালায় সেই নাবিকদেরকে সহায়তা করা হয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে লাইট হাউস।
নেক্সট আমরা চলে যাব ইউনিট 2-তে। এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত ইউনিটগুলো কভার করছি। পরবর্তীতে তোমরা যদি চাও আমাকে জানাবে, আমি এক্সারসাইজগুলোও করিয়ে দেব। এরপর শুরু করছি ইউনিট 2। তো নেক্সট ইউনিট 2 শুরু করছি। ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে গ্রীষ্মকালে বিগ হাফ মুন কিন্তু সবসময় খুব মনোরম। শীতকালে যেমন বরফ জমে যায়, কিন্তু গ্রীষ্মকালটা এখানে খুব মনোরম। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। বলছে এই সময়টা কিন্তু খুব মনোরম থাকে। তখন কি হয়, হালকা বাতাস ও ছোট ছোট ঢেউয়ে পোতাশ্রয়টিকে নীল ও শান্ত দেখায়। হারবার বলতে বন্দর বা পোতাশ্রয়, সেটাকে নীল এবং কাম অর্থাৎ শান্ত দেখায়। ব্লু মানে নীল, কাম মানে শান্ত দেখায়। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস অর্থাৎ হালকা বাতাস এবং ছোট ছোট ঢেউয়ে এটাকে শান্ত দেখায়। লিটল উইন্ড বলতে হালকা বাতাস, আর রিপলস মানে ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রতিটা গ্রীষ্মেই আমাদের কিছু হবি থেকে থাকে। প্রতিটা গ্রীষ্মেই আমরা কিছু না কিছু পছন্দের খেলা খেলতাম। এখানে সেটাই বোঝাচ্ছে হবির মাধ্যমে। নেক্সট, দ্য লাস্ট সামার বিফোর অর্থাৎ শেষ গ্রীষ্মে পূর্বে ডিক অ্যান্ড মিমি কেম। ডিক আর মিমি এসেছিল। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা কি করেছিলাম, ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম ডিক আর মিমি এখানে আসার আগে। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লডি হাউ টু মেক দেম। অর্থাৎ একটি ছেলে, মূল ভূখণ্ডের একটি ছেলে কিন্তু ক্লডিকে দেখিয়েছিল কি করে ওইগুলো তৈরি করতে হয়, অর্থাৎ ঘুড়ি তৈরি করতে হয়। মেইনল্যান্ডে কখন আমরা চলে যেতাম, মেইনল্যান্ডে যখন এখানে উইন্টার হতো বিগ হাফ মুনে, তখন আমরা চলে যেতাম। আবার স্প্রিংয়ের সময় ফিরে আসতাম, এটা মাথায় রাখবে। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। তো সেই ছেলেটির কাছ থেকে যে ক্লডি শিখেছিল ঘুড়ি বানানো, পরবর্তীতে আইল্যান্ডে ফিরে এসে আমরা কিন্তু দুজনে মিলে প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লডি উড গো অ্যারাউন্ড অ্যান্ড আদার সাইড অফ দ্য আইসল্যান্ড অ্যান্ড উই উড প্লে shipwrecked marines signaling to each other with kites। খুব গুরুত্বপূর্ণ জায়গা, দেখো। আচ্ছা, ক্লডি উড গো অ্যারাউন্ড। ক্লডি কি করতো, ক্লডি দ্বীপের অপর প্রান্তের চতুর্দিকে চলে যেত, এক পাশ থেকে আরেক পাশে চলে যেত, সাইড অফ দ্য আইল্যান্ড, অ্যান্ড উই উড প্লে শিপরেক। এবং বলছে যে আমরা কি করতাম, প্রতি সংকেত দেওয়ার খেলায় মেতে উঠতাম। শিপরেক, শিপরেক মেরিনার্স সিগনালিং টু ইচ আদার কাইটস অর্থাৎ ঘুড়ির সাহায্যে পরস্পরের প্রতি সংকেত দিয়ে ডুবন্ত জাহাজের নাবিক নাবিক খেলা খেলতাম। শিপরেকড অর্থাৎ ডুবন্ত জাহাজের, মেরিনস অর্থাৎ নাবিক নাবিক খেলা অর্থাৎ ডুবন্ত জাহাজের নাবিকরা যে প্রতি সংকেত দিয়ে এক জাহাজের থেকে আরেকটা জাহাজের সঙ্গে যে সংঘর্ষ হওয়ার থেকে নিজেদেরকে বাঁচাতো এবং সঠিক রাস্তা দেখাতো, সেই রকম আমরাও কিন্তু ঘুড়ির সাহায্যে সেই ডুবন্ত জাহাজের নাবিক নাবিক খেলা খেলতাম। তাহলে এখানে যদি বলে যে যে অথররা কোন খেলা খেলতো, তখন তোমাদের কি বলতে হবে, অথর অ্যান্ড কোম্পানি প্লেড শিপরেক মেরিনস সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস ইন দ্য আইল্যান্ড ইন সামার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু উত্তরটা লিখতে পারো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। বলছে আমাদের কাছে একটা কি ছিল, বড় ঘুড়ি ছিল, যেটা কিন্তু কি ছিল, যেটা সুন্দর লাল কাগজে মোড়া ছিল। নেক্সট, দ্যাট উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা সেটির ওপর সোনালি রঙের পাতলা ও চকচকে কিছু দিয়ে একটা নক্ষত্র সেটে দিয়েছিলাম। টিনসেল মানে কি, পাতলা সাজানোর জন্য চকচকে বস্তু, সেটা দিয়ে আমরা কি জুড়ে দিয়েছিলাম, নক্ষত্রকে জুড়ে দিয়েছিলাম। আর তার উপর অ্যান্ড অল ওভার ইট হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। আমরা আমাদের নাম লিখেছিলাম। কি লিখেছিলাম, ক্লডি লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। এই নামটা আমরা লিখেছিলাম, যে এখান থেকে আমাদের ঘুড়িটা ওড়ানো হচ্ছে, সেই ঘুড়ির ছবি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ।
ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য একটা চমৎকার হাওয়া আমরা পেয়ে গেলাম। গ্র্যান্ড মানে প্রচণ্ড, তোমরা বলতে পারো। ঘুড়ি ওড়ার জন্য হাওয়ার প্রয়োজন হয়, গ্র্যান্ড মানে প্রচণ্ড হাওয়া, তো ঝড়ের মতন হাওয়া আমরা পেয়ে গেলাম। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি নিশ্চিত নই যে কীভাবে সেটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ওই ঘুড়িটাকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। কি হলো, আমি যখন দ্রুত চলছিলাম, তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছিলাম, আমি পাথরের ওপর পড়ে গিয়েছিলাম। পাথরের ওপর আমি পড়ে গিয়েছিলাম। ট্রিপড বলতে কি? ট্রিপড বলতে হচ্ছে দ্রুত চলা। দ্রুত চলতে গিয়ে আমি পাথরের উপর পড়ে গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। এবং কি হয়েছিল, আমার কনুইটা ঘুড়ির ভেতর দিয়ে পরিষ্কারভাবে ঢুকে গিয়েছিল এবং একটা বড় গর্ত তৈরি করে ফেলেছিল, ঘুড়িটা ফুটো হয়ে গিয়েছিল। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell। অর্থাৎ উই হ্যাড টু হারি, আমাদেরকে দ্রুত তাড়াতাড়ি করতে হতো, ফিক্স মানে ঘুড়িটাকে ঠিক করতে হতো, দ্য কাইট সেই নির্দিষ্ট সেই লাল ঘুড়িটাকে ঠিক করতে হতো। উই ওয়ান্টেড টু সেন্ড ইট, যদি আমরা সেটাকে চাইতাম কোথায় পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস কমে যাওয়ার পূর্বে সেটাকে যদি ওড়াতে চাইতাম দ্রুত, তাহলে আমাদের কিন্তু সেটাকে দ্রুত ফিক্স করতে হতো, ঠিক করতে হতো। গর্ত যেটা হয়ে গেছে, ফুকো যেটা হয়ে গেছে আমার হাঁটু লেগে, সো সেইটাকে সারাই করতে হতো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা দ্রুত কি করলাম, লাইট হাউসে ছুটে গেলাম, গিয়ে কিছু পেপার জোগাড় করলাম, পেপার জোগাড়ের জন্য ছুটে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমি জানতাম আমরা যে সেখানে কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা হাতের কাছে প্রথমে যা পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছিলাম, আমরা কিন্তু দেরি করিনি, যেটা হাতের কাছে পেয়েছিলাম সেটাকেই ব্যবহার করেছিলাম। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস। অর্থাৎ হাতের কাছে কি পেয়েছিলাম, যে পুরনো বইয়ের বাক্সের একটা পুরনো চিঠি পড়েছিল, সেটাই আমরা পেয়েছিলাম। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে, সেটাকে আমরা কাজে লাগিয়েছিলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা সেই পুরনো চিঠিটাকে দিয়েই কিন্তু ঘুড়িটাকে তালি মারলাম। প্যাচড মানে তালি মারা। এ শিট অন ইচ সাইড, অর্থাৎ দুই পাশেই কিন্তু একটু একটু করে আমরা পৃষ্ঠাটাকে দিয়ে আগুনে সেটাকে শুকিয়ে নিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, আগুন দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এবং আমরা বেরিয়ে পড়লাম, আর ঘুড়িটাও পাখির মতো উপরে উঠে গেল। বেরোনোর সঙ্গে সঙ্গেই আমাদের ঘুড়িটাও কিন্তু পাখির মতো উপরে উঠে গেল, কারণ প্রচণ্ড হাওয়া বইছিল, উইন্ড ওখান দিয়ে বইছিল, সেই জন্য ঘুড়ি কিন্তু পাখির মতো উঠে গেল উপরে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। বলছে কি, বাতাস ছিল, খুব প্রচণ্ড বাতাস ছিল, চমৎকার বাতাস ছিল, এবং সেটা উঠতে উঠতে অনেক উপরে উঠে গেল। সৌড মানে কি, উঠতে উঠতে উপরে উঠে যাওয়া, সৌড মানে। গ্লোরিয়াস মানে কি, প্রচণ্ড বাতাস। গ্লোরিয়াস মানে চমৎকার, এখানে তোমরা মনে রাখবে। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ and there was Claudy standing with a bit of cord in his hand। হঠাৎ কি হলো, অল অ্যাট ওয়ান্স হঠাৎ, বা মানে এটাকে সাডেনলি বলতে পারো। স্ন্যাপ মানে কেটে যাওয়া, কেটে গেল। কি কেটে গেল, ঘুড়িটা কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লডি, আর ক্লডিকে কি দেখা গেল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, অর্থাৎ কি এক টুকরো সুতো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। লুকিং ফুলিশ, তাকে বোকা বোকা দেখাচ্ছিল, কারণ ঘুড়ি তার হাত থেকে বেরিয়ে গেছে, কেটে গেছে, সুতোটাই তার হাতে রয়েছে, এক খণ্ড সুতো তার কাছে মাত্র অবশিষ্ট রয়েছে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। আমাদের ঘুড়িটা ভেসে মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। তো দেখো, টিন সেল, এখানে ওয়ার্ড নেস্ট আছে। স্ট্রিপস অফ শাইনি ম্যাটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, অর্থাৎ ডেকোরেশনের জন্য যে পাতলা চকচকে বস্তু ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে টিন সেল। তো চলো, এরপরে আমরা অবশ্যই এই টেক্সটের যে তোমাদের যেগুলো এক্সারসাইজ দিয়েছে সেগুলো কভার আপ করিয়ে দেবো। ইউনিট 3-তে চলে যাচ্ছি, আজকে সম্পূর্ণটাই শেষ করে দেবো। এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার। এক মাস পর একটা চিঠি এসেছিল বাবার কাছে। আফটার হি ফিনিশড রিডিং ইট, এবং তিনি সেটা পড়ে শেষ করার পর, হিজ আইস লুকড
অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সেই চিঠিটা পড়ার পর মনে হচ্ছিল যে তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তিনি আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার কি হয়েছে, সেটা কোথায় গিয়েছে, কি বৃত্তান্ত, সেটা সম্পর্কে কি জানতে চাও? হি সেড, তিনি বললেন, মানে বাবা বললেন, দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এবং তারপর তিনি আমাদের পাশে বসে সম্পূর্ণ গল্পটা আমাদেরকে বলতে লাগলেন, হোল স্টোরিটা আমাদের বলতে লাগলেন। নেক্সট দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। অর্থাৎ বাবার কি ছিল, বাবার একটা ভাই ও একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তিনি তার ভাইয়ের সঙ্গে কোয়ারেলড মানে কি করেছিলেন, ঝগড়া করেছিলেন, এবং লেফট বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ইয়ার্স আফটার ওয়ার্ড, অর্থাৎ বহু বছর পর। হি ফেল্ড সরি, তার মনে দুঃখ হয়েছিল। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, তিনি যখন ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তিনি ফিরে গিয়ে দেখলেন তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার বোনকেও তিনি কিন্তু আর খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। যে চিঠিটা এইমাত্র সবেমাত্র বাবা যেটা এইমাত্র আর কি রিসিভ করেছেন, সেটা কিন্তু তার সেই বোনের লেখা। আন্ট এস্থার মানে তার এই লেখিকার পিসি এস্থারের কাছ থেকে এসেছে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যে কিনা ডিক এবং মিমির মা। তাহলে এবার সম্পর্কগুলো বোঝা গেল। ডিক আর মিমি হচ্ছে পিসির ছেলে মেয়ে আর কি তারা। আর এইদিকে আমাদের যে লুসি মাড মন্টগোমেরি, সে কিন্তু তার বাবার মেয়ে। এরা সবাই নিজেদের মধ্যে কিন্তু মানে একটা সম্পর্ক রয়েছে এদের মধ্যে সম্পর্কটা প্রায় হয়ে গিয়েছিল, একদম কেটে গিয়েছিল, কিন্তু সেই ঘুড়িটা সেখানে পৌঁছে গিয়ে আবার সেই সম্পর্কটাকে কিন্তু একটা নতুন হদিশ দিয়েছে, খোঁজ দিয়েছে। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। বলছে তিনি ছিলেন বিধবা যিনি বহু মাইল দূরে স্থলভাগে বসবাস করতেন। কার কথা বলা হচ্ছে, এস্থার পিসির কথা বলা হচ্ছে, অর্থাৎ তার হাজবেন্ড কিন্তু মারা গিয়েছেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস। বলছে একদিন ডিক মিমি যখন বনভূমিতে বেড়াতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, উডস মানে বনভূমি, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তারা একটা গাছের মাথার উপর সেই ঘুড়িটিকে দেখতে পায় এবং সেটাকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যায় পেরে। নেক্সট তারপরে দেখব, when their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা অর্থাৎ আন্ট এস্তা চিঠির তালিমারা ঘুড়িটা দেখতে পান, যেটা সেই চিঠিটা দিয়ে তালিমারা ঘুড়িটা আমরা করেছিলাম, যে রেড কালারের চিঠিটাতে যখন হোল হয়ে গিয়েছিল কনুইয়ের ঘায়ে, যখন পাথরের উপর পড়ে গিয়েছিল, তারপরে যেই চিঠিটা বুক সেলফ থেকে যখন জোড়া দেওয়া হয়েছিল, সেই চিঠিটাকে দেখে শি টার্নড পেল, অর্থাৎ আন্ট এস্থারের মুখটা কি হলো, বিবর্ণ হয়ে গিয়েছিল, ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। বলছে এটা সেই চিঠি যেটা কিনা তার ভাইয়ের উদ্দেশ্যে তিনি একদিন লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লডি ওয়াজ হার ফাদার্স। কি, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লডি ছিল তার বাবার নাম। তাহলে বুঝতেই পারছো, শি নিউ হু উই মাস্ট বি। বলছে তিনি বুঝতে পেরেছিলেন আমরা কারা হতে পারি। তিনি পিসি কিন্তু চিনতে পেরেছিল আমাদের। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। এবং তিনি তাই বিগ হাফ মুনের উদ্দেশ্যে চিঠি লিখলেন আর বাবা সেই চিঠিটা পেয়েছিলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। নেক্সট দিন, পরবর্তী দিনই বাবা গিয়ে ডিক আর মিমিকে নিয়ে এস্থার পিসিকে সঙ্গে করে একবারে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, এবং তারপর থেকে তারা এখানেই রয়ে গেল। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। বলছে এস্থার পিসি খুবই আন্তরিক আর ডিক আর মিমিও কথাবার্তায় খুবই হাসি খুশি।
ডিয়ার বলতে আন্তরিক বোঝানো হচ্ছে, আর জলি বলতে হাসি খুশি এটা বোঝানো হচ্ছে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, বলছে সবচেয়ে আনন্দের ব্যাপার কি, যে আমাদের এখন রিলেশনস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আপনজন আছে, যেটা নিয়ে আমরা এতদিন হাউতাশ করতাম যে আমাদের আত্মীয় স্বজন কি নেই, আমরা আইল্যান্ডে থাকি বলে, কিন্তু না, একটা ঘুড়ি যেটা আমরা উড়িয়েছিলাম সেই ঘুড়িটা মেইনল্যান্ডের মধ্যে চলে গিয়েছিল, এবং সেইখান থেকে কিন্তু আমাদের যে আন্ট এস্থার এবং ডিক ও মিমির খোঁজ আমরা পেয়ে যাই, এবং তাদের সঙ্গে আমাদের আবার যোগাযোগ হয়, আমরা কিন্তু তারপর থেকে একসাথেই থাকি, অর্থাৎ আমাদের আপনজন আমরা পেয়ে গেছি। ওয়ার্ড নেক্সটে দেখো জলি মানে হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, অর্থাৎ খুশি এবং আহ, হাসি খুশি এরকমই একটা বোঝাচ্ছে আর কি, উৎকর্ষ বোঝাচ্ছে, ভালো ভালো প্রসঙ্গে এটা ব্যবহার করা হয়। তো অনেকেই আমরা বলে থাকি যে লোকটা খুব জলি, অর্থাৎ বেশ ভালো কথাবার্তা বলে থাকে, তো সেই রকম। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আওয়ার রানওয়ে কাইটের সম্পূর্ণ টেক্সট অ্যানালিসিস করে দিলাম। পরে আমি একদিন তোমাদেরকে কম্পারিজন এক্সারসাইজগুলো একটা ভিডিওয়ে করিয়ে দেবো। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করতে পারো ডেসক্রিপশানে। আর কোনো অসুবিধা থাকলে যোগাযোগ করবে। কিরম কিরম সাজেশন কি আছে এই বছরের জন্য, শুধুমাত্র ইংরাজির টেক্সট নয়, তোমাদের রাইটিং স্কিল কি আসতে পারে সেগুলো, গ্রামার কি আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এবং অন্যান্য বিষয়গুলোও কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। তো আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।